আমাদের এই অদ্ভুত কিন্তু সুন্দর যাত্রা এখনও চলমান। প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ। কিন্তু আমি নিশ্চিত যে পথেই আমরা চলি না কেন, আমরা একসাথে আছি, আর সেটাই সবচেয়ে বড় শক্তি। কিন্তু গত সপ্তাহে একটা ঘটনা ঘটেছে যা আমাদের পুরো পরিবারকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অর্ণিত এখন 5 বছরের। তার ক্ষমতা এখন এত বেড়েছে যে সে শুধু মৃত মানুষদের সাথে কথা বলে না, ভবিষ্যতের ঘটনাও দেখতে পায়। একদিন সকালে অর্ণিত হঠাৎ কাঁদতে শুরু করল। বলল, নানি, একটা বড় দুর্ঘটনা হবে, অনেক মানুষ মারা যাবে। আমি ভয় পেয়ে গেলাম, জিজ্ঞেস করলাম কোথায় হবে। অর্ণিত বলল, আমাদের শহরের বাস স্ট্যান্ডে একটা বাস ব্রিজের উপর থেকে পড়ে যাবে। আমি বুঝতে পারলাম না কি করব। এটা তো ভবিষ্যতের ঘটনা, এখনও ঘটেনি। আমি তান্ত্রিক বাবাকে ফোন করলাম। তিনি বললেন, অর্ণিতের ক্ষমতা এখন আরও উন্নত পর্যায়ে পৌঁছেছে, সে এখন ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। তিনি বললেন, এই ধরনের দৃশ্য থামানো সম্ভব, কিন্তু সেটা করতে হলে সবাইকে সতর্ক করতে হবে। কিন্তু সমস্যা হলো কি, আমাদের বিশ্বাস করবে? একটা 5 বছরের বাচ্চার কথায় কে দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নেবে? আমি রায়ানের সাথে কথা বললাম। রায়ান বলল, মা, আমরা পুলিশকে খবর দিতে পারি, ওরা হয়তো কিছু ব্যবস্থা নেবে। আমরা স্থানীয় থানায় গেলাম, কিন্তু পুলিশ হেসে উড়িয়ে দিল, বলল, একটা বাচ্চার গল্পনার কথায় আমরা কি করব? যদিও আগে পুলিশ অর্ণিতের সাহায্য নিয়েছে, কিন্তু ভবিষ্যতের ঘটনার ব্যাপারে তারা সন্দিহান। আমরা বাধ্য হয়ে নিজেরাই কিছু করার চেষ্টা করলাম। অর্ণিত বলেছিল যে দুর্ঘটনাটা আগামী শুক্রবার হবে, সকাল 10টার সময়। সেই সময় সেই রুটের বাসগুলোতে কিছু করতে হবে। আমরা কয়েকজন মিলে পরিকল্পনা করলাম। সেদিন সকালে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে মানুষদের সতর্ক করব। কিন্তু শুক্রবার সকালে যা ঘটল তা আমাদের অপ্রত্যাশিত ছিল। আমরা যখন বাস স্ট্যান্ডে পৌঁছলাম, দেখি অর্ণিত অস্থির হয়ে আছে, বলছে, নানি, এখনই হবে, এখনই হবে। হঠাৎ আমরা দেখি একটা বাসের ব্রেক ফেল হয়ে গেছে, ড্রাইভার চিৎকার করছে। অর্ণিত। হঠাৎ স্থানীয় সরকার আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। তারা বলেছে একটা বর্ড সেন্টার তৈরি করে দেবে। কিন্তু আমি চিন্তিত যে এত বড় স্কেলে কাজ করতে গিয়ে অর্ণিতের কি অবস্থা হবে। অর্ণিত নিজেও এখন আগের মতো নেই, সে আরও গম্ভীর হয়ে গেছে, কম হাসে। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, অর্ণিত, তোমার কি মন খারাপ? অর্ণিত বলল, নানি, আমি সবসময় সবার দুঃখ দেখি, সবসময় কান্না শুনি, আমার মনও খারাপ হয়ে যায়। আমার হৃদয় ভেঙে গেল। বুঝলাম যে এই বিশেষ ক্ষমতা অর্ণিতের জন্য একটা বোঝা হয়ে উঠেছে। আমি তান্ত্রিক বাবার কাছে এই সমস্যা নিয়ে কথা বললাম। তিনি বললেন, এটা হওয়াই স্বাভাবিক। যারা অন্যের দুঃখ দেখে তাদের নিজেদের মানসিক সুরক্ষা দরকার। তিনি অর্ণিতকে মেডিটেশন শেখাতে শুরু করলেন। বললেন, এতে তোমার মন শক্তিশালী হবে, অন্যের দুঃখ তোমাকে এত প্রভাবিত করবে না। রিয়া অর্ণিতের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। সে বলে, আমি অর্ণিতের জন্য বিশেষ থেরাপি তৈরি করব। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো অর্ণিতের আর কোনো বন্ধু নেই। সমবয়সী বাচ্চারা তাকে অদ্ভুত মনে পড়ে। একদিন অর্ণিত আমাকে বলল, নানি, আমি কি স্কুলে যেতে পারি? আমার বন্ধু হোক। আমার মন খারাপ হয়ে গেল। বুঝলাম যে অর্ণিত তার স্বাভাবিক শৈশবের জন্য আকুল। আমরা আবার তাকে স্কুলে ভর্তি করানোর চেষ্টা করলাম, কিন্তু অর্ণিতের খ্যাতির চারণে সেটাও সম্ভব হলো না। অন্য বাচ্চারা তাকে দেখে ভয় পায়। বাবা মারা চান না তাদের সন্তানরা অন্যিতের সাথে মিশুক। আমরা বাধ্য হয়ে অন্যিতের জন্য আলাদা একটা স্কুল খোলার কথা ভাবলাম, কিন্তু অন্নত বলল, নানি, আমি একা স্কুলে যেতে চাই না, আমার সবার মতো বন্ধু চাই। এই সমস্যা সমাধানের জন্য আমরা অনেক চিন্তা করলাম। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে অন্নিকে কিছু সময়ের জন্য অন্য শহরে পাঠাবো, যেখানে তাকে কেউ চেনে না। আমার এক বোনের মেয়ে কলকাতায় থাকে। সে বলল যে অন্নিকে কিছুদিন তার কাছে পাঠাতে পারি। কিন্তু অন্নিকে পাঠানোর ব্যাপারে আমার মন সায় দিল না, সে তো এখনও 5 বছরের বাচ্চা। রায়ান বলল, মা, অন্নিতের স্বাভাবিক বিকাশের জন্য এটা প্রয়োজন। সীমাও একমত হল, বলল, হয়তো কলকাতায় গিয়ে অন্নিত কিছু স্বাভাবিক সময় পাবে। অবশেষে আমরা অন্নিতকে কলকাতায় পাঠালাম, কিন্তু মাত্র 3 দিন পর খবর এলো যে সেখানেও অন্নিতের ক্ষমতা প্রকাশ পেয়েছে। অন্নিত সেখানকার একটা পরিবারকে তাদের হারানো গয়নার খোঁজ দিয়েছে, আর একজন বৃদ্ধ মানুষকে তার মৃত স্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছে। ফলে কলকাতাতেও অন্নিতের খ্যাতি ছড়িয়ে গেছে। আমি বুঝলাম যে অন্নিতের পক্ষে কোথাও লুকিয়ে থাকা সম্ভব না, যেখানে যাবে সেখানেই তার ক্ষমতা প্রকাশ পাবে। আমরা অন্নিতকে ফিরিয়ে আনলাম। এখন আমরা মেনে নিয়েছি যে অন্নিকে তার এই বিশেষত্ব নিয়েই বাঁচতে হবে। আমরা তার জন্য একটা বিশেষ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, যেখানে সে তার ক্ষমতা ব্যবহার করতে পারবে,
কিন্তু সাথে সাথে একটা শিশুর মতো জীবনও উপভোগ করতে পারবে। আমরা অন্নিতের জন্য কিছু বিশেষ শিক্ষক এনেছি, যারা গিফটেড চাইল্ডদের নিয়ে কাজ করে। তারা অন্নিকে নানা ধরনের খেলা আর কার্যকলাপ শেখাচ্ছে, যাতে তার শৈশব যথাসম্ভব স্বাভাবিক থাকে। আমরা অন্নিতের জন্য একটা প্লেগ্রাউন্ডও বানিয়েছি, সেখানে সে খেলাধুলা করে। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যে অন্নত এখন কিছু বন্ধু পেয়েছে। আমাদের সেন্টারে আসা কিছু পরিবারের বাচ্চারা অন্নিতের সাথে বন্ধুত্ব করেছে। এরা সবাই একটু বিশেষ বাচ্চা, কারো কারো মানসিক সমস্যা আছে, কারো শারীরিক প্রতিবন্ধকতা আছে, কিন্তু এদের সাথে অন্নিত খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এরা তাকে অদ্ভুত মনে করে না। এখন অন্নিতে দিনের রুটিন হল সকালে পড়াশোনা, দুপুরে বন্ধুদের সাথে খেলা, বিকেলে মানুষদের সাহায্য করা। আমি দেখছি যে এই নতুন রুটিনে অন্নিত অনেক খুশি, কিন্তু তবুও মাঝে মাঝে তার মুখে একটা দুঃখের ছায়া দেখি। মনে হয় যেন সে কোনো গভীর যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছে। একদিন রাতে অন্নত আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, নানি, আমি কেন এমন? আমি কেন অন্যদের মতো না? আমার হৃদয় ভেঙে গেল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, অন্নত, তুমি বিশেষ। ঈশ্বর তোমাকে বিশেষ কাজের জন্য পাঠিয়েছেন। অন্নিত বলল, কিন্তু নানি, আমি শুধু সাধারণ একটা বাচ্চা হতে চাই, খেলতে চাই, স্কুলে যেতে চাই। আমি বুঝতে পারলাম যে অন্নিতের মনে একটা দ্বন্দ্ব চলছে। সে একদিকে তার দায়িত্ব বোঝে, অন্যদিকে স্বাভাবিক শৈশবের জন্য আকুল। আমি তান্ত্রিক বাবার সাথে এ নিয়ে কথা বললাম। তিনি বললেন, এই দ্বন্দ্ব স্বাভাবিক, সব মহৎ ব্যক্তিত্বের জীবনে এই সংগ্রাম থাকে। তিনি বললেন, আমাদের উচিত অন্নিতকে এই দুই জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করা। আমরা সেই অনুযায়ী অন্নিতের জীবনে আরও পরিবর্তন আনলাম। এখন সপ্তাহে 3 দিন অন্নিত মানুষদের সুদীপ্ত এখন আমাদের সেন্টারের প্রশাসনিক কাজ দেখে। সে তার অফিসের কাজ কমিয়ে দিয়েছে, আর আমি অন্নিতের দাদি হিসেবে তাকে ভালোবাসা আর যত্ন দিয়ে যাচ্ছি। আমাদের এই যৌথ প্রচেষ্টায় অন্নত এখন অনেক স্থিতিশীল, কিন্তু গত মাসে আরও একটা বড় ঘটনা ঘটেছে। অন্নত একদিন আমাকে বলল, নানি, আমি একটা বড় বিপদ দেখতে পাচ্ছি। আমাদের শহরে একটা মহামারী আসবে। আমি চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম, কি ধরনের মহামারী? অন্নত বলল, একটা নতুন রোগ, অনেক মানুষ অসুস্থ হবে, হাসপাতালগুলো ভরে যাবে। আমি এই কথা তান্ত্রিক বাবাকে বললাম। তিনি বললেন, অর্নিতের ভবিষ্যৎ দেখার ক্ষমতা খুবই নির্ভুল, এই সতর্কবাণীকে গুরুত্ব দিতে হবে। আমরা স্থানীয় স্বাস্থ্য বিভাগে খবর দিলাম, কিন্তু তারা প্রথমে আমাদের কথায় তেমন গুরুত্ব দিল না। কিন্তু অর্নিতের আগের ভবিষ্যৎবাণীর কথা মনে করে তারা কিছু প্রাথমিক প্রস্তুতি নিল। 2 সপ্তাহ পর সত্যিই আমাদের শহরে একটা নতুন ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলো। কিন্তু অর্নিতের সতর্কবাণীর কারণে স্বাস্থ্য বিভাগ আগে থেকেই প্রস্তুত ছিল, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হল। এই ঘটনার পর অর্নিতের খ্যাতি আরও বেড়েছে। এখন সরকারি কর্তৃপক্ষ তার কথা শোনে। কিন্তু আমি চিন্তিত যে এত বড় দায়িত্ব একটা 6 বছরের বাচ্চার উপর কতটা উচিত। তান্ত্রিক বাবা বলেন, এটা অর্নিতের নিয়তি। সে এই পৃথিবীতে মানুষের সেবা করার জন্য এসেছে। আমি জানি এটা সত্যি, কিন্তু মাঝে মাঝে মন কেঁদে ওঠে যখন ভাবি অর্ণের শৈশব কেমন অদ্ভুত। অন্য বাচ্চারা যখন কার্টুন দেখে হাসে, অর্ণত তখন মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। কিন্তু একটা কথাও সত্যি, অর্ণত নিজে এখন তার ভূমিকা মেনে নিয়েছে। সে বুঝতে পারে যে সে অন্যদের চেয়ে আলাদা। আর সবচেয়ে ভালো লাগে যখন দেখি অর্ণতের সাহায্যে একটা পরিবার শান্তি পেয়েছে। গত সপ্তাহে একটা মা এসেছিল যার বাচ্চা হারিয়ে গেছে 5 বছর আগে। অর্ণত তাকে বলেছিল যে তার বাচ্চা এখন স্বর্গে আছে এবং খুব খুশি। সেই মা কাঁদতে কাঁদতে বলেছিল, 5 বছর ধরে আমি ভাবছিলাম আমার বাচ্চা কষ্টে আছে, এখন আমার মন শান্ত হলো। এই ধরনের মুহূর্তে আমি বুঝতে পারি যে অর্নিতের জীবনের অর্থ কী। সে শুধু আমাদের নাতি না, সে হাজারো মানুষের জন্য একটা আশার আলো। আর আমি গর্বিত যে এই আলো আমাদের পরিবার থেকে এসেছে। এখন আমরা আমাদের পরিবারে এখন আবার সেই আলো ফিরে এসেছে, আর আমি আশা করি যে সেটা চিরকাল থাকবে। কিন্তু জীবনে একটা কথা আছে, যখন মনে হয় সব ঠিক হয়ে গেছে, তখনই নতুন কোনো চ্যালেঞ্জ এসে হাজির হয়। গত বছরের শেষের দিকে আমাদের পরিবারে একটা নতুন সংবাদ এলো। রায়ান আর সীমা জানাল যে তারা সন্তান নিতে চায়। আমি খুশি হলাম, ভাবলাম আমাদের পরিবারে নতুন একটা সদস্য আসবে। কিন্তু সীমা গর্ভবতী হওয়ার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে সীমা বলল যে তার স্বপ্নে একটা বুড়ো মহিলা আসে,
সেই মহিলা বলে, এই বাচ্চা আমার, তুমি একে জন্ম দিতে পারবে না। আমি প্রথমে ভাবলাম এটা গর্ভাবস্থার হরমোন চেঞ্জের কারণে হচ্ছে, কিন্তু দিন দিন সীমার অবস্থা আরও খারাপ হতে লাগল। সীমা বলল, মা, আমার মনে হচ্ছে আমার পেটের বাচ্চা আমার সাথে কথা বলে। সে বলে যে সে এই বাড়িতে জন্ম নিতে চায় না। আমি চিন্তিত হয়ে পড়লাম। রায়ানকে বললাম। রায়ান বলল, মা, হয়তো সীমার মানসিক চাপ হচ্ছে, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার বললেন, গর্ভাবস্থায় এই ধরনের হ্যালুসিনেশন হতে পারে, ওষুধ দিচ্ছি। কিন্তু ওষুধেও কাজ হলো না। সীমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে বলতো যে রাতে কেউ তার পেট স্পর্শ করে। একদিন সীমা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর পারছি না, আমার মনে হচ্ছে আমার বাচ্চাকে কেউ নিয়ে যেতে চায়। আমি ভয় পেয়ে গেলাম। মনে পড়ল আমাদের পুরনো সে সমস্যার কথা। আমি ভাবলাম, এই আবার কি হচ্ছে। আমি সেই তান্ত্রিক বাবাকে ডাকলাম। তিনি এসে সীমাকে দেখে বললেন, এই মেয়ের ওপর নেগেটিভ এনার্জি আছে, গর্ভের বাচ্চার উপরও এর প্রভাব পড়ছে। তান্ত্রিক বাবা বললেন, এটা খুবই বিপজ্জনক। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মা আর বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করব? তান্ত্রিক বাবা বললেন, গর্ভবতী অবস্থায় পূজা করা একটু জটিল, তবে কিছু প্রতিরক্ষামূলক। এই কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি তাড়াতাড়ি এলাকার বয়স্ক লোকদের কাছে খোঁজ নিলাম। একজন বৃদ্ধ মানুষ বলল, হ্যাঁ, এই বাড়িতে অনেক বছর আগে একজন গর্ভবতী মহিলা মারা গেছিল। প্রসবের সময় সে আর তার বাচ্চা দুজনেই মারা গেছিল। শুনেছি সে এখনও এই বাড়িতে ঘোরাফেরা করে। আমি ভয় পেয়ে গেলাম। বুঝলাম যে এটা খুবই গুরুতর ব্যাপার। আমি আবার তান্ত্রিক বাবাকে ডাকলাম। তিনি এসে বললেন, হ্যাঁ, এখানে একটা মৃত গর্ভবতী নারীর আত্মা আছে। সে তার নিজের সন্তান হারানোর দুঃখে অন্যের সন্তান নিতে চায়। তান্ত্রিক বাবা বললেন, এটা খুবই বিপজ্জনক। এই আত্মা গর্ভের বাচ্চার ক্ষতি করতে পারে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে সমাধান কি? তান্ত্রিক বাবা বললেন, এই আত্মাকে শান্ত করতে হবে, তার জন্য বিশেষ পূজা করতে হবে। কিন্তু সমস্যা হলো সীমা গর্ভবতী, তার পক্ষে পূজায় অংশ নেওয়া সম্ভব না। তান্ত্রিক বাবা বললেন, সীমাকে অন্য কোথাও রাখতে হবে, এই বাড়িতে থাকলে বিপদ। আমরা সীমাকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিলাম। রায়ানও তার সাথে গেল। তারপর আমরা বাড়িতে পূজার আয়োজন করলাম। এবার পূজা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। তান্ত্রিক বাবা বললেন, এই পূজায় আমরা সেই মৃত নারীর আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করব, তার দুঃখ দূর করে তাকে পরপারে পাঠিয়ে দেব। পূজা শুরু হওয়ার সাথে সাথেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। ঘরে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যেতে লাগল। তান্ত্রিক বাবা বললেন, এটা সেই নারীর কান্না, সে তার হারানো সন্তানের জন্য কাঁদছে। পূজার মাঝামাঝি সময় আমার মনে হলো যেন একটা মহিলা আমার কাছে এসে বলছে, আমার বাচ্চা কোথায়, আমি আমার বাচ্চাকে খুঁজছি। তান্ত্রিক বাবা বললেন, এই আত্মা বুঝতে পারছে না যে সে মারা গেছে, সে এখনও তার বাচ্চার জন্য অপেক্ষা করছে। পূজা চল পুরো রাত। ভোরবেলা তান্ত্রিক বাবা বললেন, আত্মা শান্ত হয়েছে, আমরা তাকে বোঝাতে পেরেছি যে তার সময় শেষ, এখন সে পরপারে চলে যাবে। সত্যি বলতে কি, সেই দিন থেকে বাড়িতে আর সেই অদ্ভুত গন্ধ আসেনি, পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে। কয়েকদিন পর সীমা ফিরে এলো। তার অবস্থা অনেক ভালো। সে বলল, মা, আমার এখন আর সেই ভয়ানক স্বপ্ন আসে না, মনে হচ্ছে যেন একটা বোঝা নেমে গেছে। রায়ানও খুশি, বলল, মা, সীমা এখন স্বাভাবিক আর সেই অদ্ভুত কথাবার্তা বলে না। সময় গড়িয়ে গেল। সীমার গর্ভকাল স্বাভাবিকভাবে কাটল, কোনো সমস্যা হলো না। 9 মাস পর সীমা আমি অর্ণিতকে কোলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত চাহনি ছিল। পরের দিন আমি তান্ত্রিক বাবাকে ফোন করলাম, তাকে সব বললাম। তান্ত্রিক বাবা বললেন, এটা হতে যায়, কোনো ভালো আত্মা বাচ্চার সাথে আছে, সব আত্মা খারাপ হয় না। তিনি বললেন, অর্ণিত হয়তো কোনো দেবদূত বা ভালো আত্মা দেখতে পায়, ছোট বাচ্চারা এ ধরনের জিনিস দেখতে পায়। আমি স্বস্তি পেলাম, ভাবলাম হয়তো সত্যিই কোনো ভালো শক্তি আমাদের বাচ্চাকে রক্ষা করছে। তান্ত্রিক বাবা বললেন, তবে সতর্ক থাকবেন, বাচ্চার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখলে জানাবেন। সময় লাগল অর্ণিত বড় হতে শুরু করল। তার সেই হাসি হাসি মুখ দেখে সবার মন ভালো হয়ে যেত। কিন্তু যখন সে 1 বছরের হল, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। অর্ণিত তখনও কথা বলতে পারে না, কিন্তু একদিন সে স্পষ্টভাবে বলল, দাদি। আমরা সবাই অবাক হয়ে গেলাম, কারণ অর্ণিতের দাদি মানে আমার মা অনেক বছর আগে মারা গেছেন। সীমা বলল, মা, অর্ণিত দাদি বল কেন, আমার মা তো জীবিত আছেন। আমি বুঝতে পারলাম যে অর্ণিত আমার মায়ের কথা বলেছে, কিন্তু সে তো আমার মাকে কখনো দেখেনি। সেই রাতে আমার স্বপ্নে আমার মা এসে বলল, রীতা, আমি অর্ণিতের যত্ন নিচ্ছি, সে আমাকে দেখতে পায়, আমি তাকে রক্ষা করি। আমি জেগে উঠলাম, বুঝলাম যে হয়তো আমার মায়ের আত্মা অর্ণিতকে দেখভাল করছে। এই ভাবনাটা আমাকে একদিকে খুশি করল,
অন্যদিকে চিন্তিত করল। পরের দিন অর্ণিত আবার দাদি বলল এবং ছাদের দিকে হাত তুলল। আমি বুঝলাম যে সে সত্যিই কাউকে দেখছে। আমি তান্ত্রিক বাবাকে বললাম। তিনি বললেন, এটা খুবই স্বাভাবিক, আপনার মা হয়তো তার নাতির যত্ন নিতে চাইছেন। তিনি বললেন, এতে ভয়ের কিছু নেই, প্রপিতামহীরা অনেক সময় নাতি নাতুনদের রক্ষা করে থাকেন। আমি স্বস্তি পেলাম, ভাবলাম আমার মা আমাদের পরিবারকে রক্ষা করছেন। কিন্তু অর্ণিত যখন 1.5 বছরের হল, তখন আরও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। অর্ণিত মাঝে মাঝে একা একা হাঁটে, যেন কেউ তার হাত ধরে নিয়ে যাচ্ছে। সীমা বলল, মা, অর্কা একা বারান্দায় চলে যায়, মনে হয় যেন কেউ তাকে ডাকছে। আমি লক্ষ্য করলাম যে অর্ণিত সবসময় একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকে, যেন সে কারো সাথে কথা বলছে। একদিন আমি দেখি অর্কা একা একা খেলছে, কিন্তু মনে হচ্ছে যেন সে কারো সাথে খেলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, অর্ণিত, তুমি কার সাথে খেলছ? অর্ণিত আমার দিকে তাকিয়ে হাসল, তারপর আবার সেই একই জায়গার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম যে সে সত্যিই কাউকে দেখছে। রাতে সুদীপ্তর সাথে এই নিয়ে কথা বললাম। সুদীপ্ত বলল, রীতা, হয়তো এটা বাচ্চাদের গল্প না, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে সন্দেহ ছিল। আমি আরও লক্ষ্য রাখতে শুরু করলাম। যখন অর্ণিত 2 বছরের হল, তখন সে আরও স্পষ্টভাবে কথা বলতে শুরু করল। একদিন সে বলল, মা, দাদি বলেছে আমি যেন ভালো ছেলে হই। আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম, দাদি কোথায়? অর্ণিত ছাদের দিকে ইশারা করল। আমি আরও অবাক হলাম, এত ছোট বাচ্চা এত স্পষ্ট কথা বলছে। সেই রাতে আমি আবার আমার মায়ের স্বপ্ন দেখলাম। মা বলল, রীতা, অর্ণিত খুব বিশেষ একটা বাচ্চা, তার অতিপ্রাকৃত ক্ষমতা আছে। আমি জিজ্ঞেস করলাম, মা, এর মানে কি? মা বলল, অর্ণিত ভবিষ্যতে অনেক মানুষের উপকার করবে, সে আত্মিক জগতের সাথে যোগাযোগ করতে পারে। আমি জেগে উঠলাম, ভাবলাম এসব কি সত্যি নাকি শুধু আমার কল্পনা। কিন্তু পরের কয়েকদিনে যা ঘটল তাতে আমি বুঝলাম যে এটা কল্পনা নয়। অর্ণিত একদিন আমাকে বলল, মা, কাল দাদু আসবে। আমি অবাক হলাম, কারণ সুদীপ্তর বাবা মানে অর্ণিতের দাদু অনেক দূরে থাকেন। কিন্তু পরের দিন সত্যি সুদীপ্তর বাবা এলেন। তিনি বললেন, গত রাতে হঠাৎ মন চাচ্ছিল তোমাদের দেখতে আসি। আমি বুঝলাম যে অর্ণিত এটা আগেই জানত। এরকম আরও কয়েকটা ঘটনার পর আমি নিশ্চিত হলাম যে অর্ণিতের সত্যিই কিছু বিশেষ ক্ষমতা আছে। আমি তান্ত্রিক বাবাকে বললাম। তিনি বললেন, হ্যাঁ, অর্ণিত একটা বিশেষ বাচ্চা, তার আধ্যাত্মিক ক্ষমতা আছে। তিনি বললেন, এই ধরনের বাচ্চারা ভবিষ্যতে অনেক মানুষের সেবা করে, এটা ঈশ্বরের আশীর্বাদ। আমি খুশি হলাম, ভাবলাম আমাদের পরিবারে একটা বিশেষ আত্মা এসেছে, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো। এই বিশেষ ক্ষমতা নিয়ে অর্ণত কেমন জীবনযাপন করবে? সুদীপ্ত বলল, রীতা, যেভাবেই হোক অর্ণত আমাদের সন্তান, আমরা তার সব দিক দিয়ে যত্ন নেব। আমি সায় দিলাম, ভাবলাম যেই ক্ষমতা থাকুক না কেন, আগে অর্ণতকে একটা স্বাভাবিক শিশু হিসেবে বর্ত করতে হবে। এখন অর্ণত 3 বছরের, সে একটা সুন্দর বুদ্ধিমান বাচ্চা, তার সেই বিশেষ ক্ষমতা এখনও আছে, কিন্তু আমরা সেটা নিয়ে বেশি আলোচনা করি না। রায়ান আর সীমা অর্ণতকে নিয়ে খুব খুশি, তারা বলে যে অর্ণত তাদের জীবনে আলো নিয়ে এসেছে। রিয়া অর্ণতকে খুব ভালোবাসে, সে বলে, মা অরহার। সুদীপ্ত অর্ণতকে নিয়ে গর্বিত, সে বলে, রীতা, আমাদের নাতি সত্যিই বিশেষ। কিন্তু গত মাসে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অর্ণত একদিন আমাকে বলল, নানি, আমাদের বাড়িতে একটা নতুন আত্মা এসেছে। আমি চমকে উঠলাম, জিজ্ঞেস করলাম, কী রকম আত্মা? অর্বাকে খুঁজছে। আমার গায়ে লোম খাড়া হয়ে গেল, ভাবলাম এ আবার কি সমস্যা শুরু হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, সেই মেয়ে কোথায়? অর্ণত বারান্দার দিকে ইশারা করল, বলল, ওইখানে বসে থাকে। আমি তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে ফোন করলাম, তাকে সব বললাম। তান্ত্রিক বাবা বললেন, অর্ণত যেহেতু আত্মাদের দেখতে পায়, তাই সে নতুন আত্মাদের উপস্থিতি টের পায়। তিনি বললেন, এটা কোনো হারিয়ে যাওয়া শিশু আত্মা হতে পারে, এরা সাধারণত ক্ষতিকর না। তিনি পরের দিন আমাদের বাড়িতে এলেন, অর্ণতের সাথে কথা বললেন। অর্ণত তাকে বলল, বাবা, সেই মেয়ে বলেছে তার নাম পূজা, সে 5 বছর বয়সে মারা গেছে, এখন তার মা বাবাকে খুঁজে পায় না। তান্ত্রিক বাবা বললেন, এটা একটা শিশু আত্মা, এরা কখনো কখনো এই পৃথিবীতে আটকে থাকে। তিনি অর্ণিকে বললেন, তুমি কি সেই মেয়েকে সাহায্য করতে পারবে? অর্ণত বলল, হ্যাঁ, আমি তাকে বলবো তার মা বাবা কোথায় আছে। তান্ত্রিক বাবা অবাক হয়ে বললেন, এত ছোট বয়সেই অর্ণিত আত্মাদের সাহায্য করতে পারে, এটা সত্যিই অভূতপূর্ব। পরের দিন অর্ণত বলল, নানি, পূজা চলে গেছে, আমি তাকে বলেছি তার মা বাবা আকাশে অপেক্ষা করছে। আমি স্বস্তি পেলাম, কিন্তু সাথে সাথে বুঝলাম যে অর্ণতের এই ক্ষমতা ভবিষ্যতে তাকে কোন পথে নিয়ে যাবে।
তান্ত্রিক বাবা বললেন, অর্ণত বড় হয়ে একজন আধ্যাত্মিক গাইড হবে, অনেক মানুষের সেবা করবে। আমি ভাবলাম এটা অর্ণিতের ভাগ্য, আমাদের উচিত তাকে এই পথে এগিয়ে যেতে সাহায্য করা। কিন্তু একই সাথে আমি চাই যে অর্ণত একটা স্বাভাবিক শৈশব কাটাক, খেলাধুলা করুক, বন্ধু বান্ধব করুক। রায়ানার সীমাও এই বিষয়ে চিন্তিত। তারা বলে, মা, আমরা চাই অর্ণত প্রথমে একটা সাধারণ শিক্ষা নিক। আমি একমত। আমরা ঠিক করেছি যে অর্ণতকে স্কুলে ভর্তি করাবো, তার বিশেষ ক্ষমতার বিশ্বাসটা গোপন রাখব। তান্ত্রিক বাবা বলেছেন এটাই ঠিক। অর্ণিতের উচিত বয়স হতে দেওয়া, তারপর যখন সে বুঝতে পারবে তখন তাকে তার ক্ষমতা ব্যবহার করতে শেখানো হবে। এখন আমাদের পরিবার আগের চেয়ে আরও বেশি শান্তিতে আছে। অর্ণিতের উপস্থিতি সবার মনে আলো এনেছে। রায়ান এখন একটা ভালো চাকরি করে, সে খুশি এবং সফল। সীমা একটা সুখী মা, সে অর্ণিতকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। রিয়া এখন কলেজে মনোবিজ্ঞান পড়ছে। সে বলে যে ভবিষ্যতে পারিবারিক সমস্যার সমাধানে কাজ করতে চায়। সুদীপ্ত তো এখন আরও পরিবারমুখী। সে বলে, আমাদের যে কঠিন সময় গেছে সেটা আমাকে জীবনের আসল অর্থ বুঝিয়েছে। আমি এখন অনেক বেশি খুশি। মনে হচ্ছে যেন আমাদের পরিবারের সব ঝড়ঝঞ্ঝা পার হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি, এই যে আমরা এত কঠিন সময় পার করেছি, এর পেছনে হয়তো একটা বড় উদ্দেশ্য ছিল, অর্ণিমতো একটা বিশেষ সন্তান পাওয়ার জন্য হয়তো আমাদের এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন রাতে ঘুমানোর আগে আমি সবার জন্য প্রার্থনা করি, কৃতজ্ঞতা জানাই যে আমাদের পরিবার আজ এক এবং অখণ্ড। অর্ণব যখন আমার কোলে এসে বসে তখন মনে হয় যেন সব কষ্ট ভুলে যায়। তার নির্দোষ হাসি দেখে মনে হয় যে জীবন কত সুন্দর। গত সপ্তাহে অর্ণব আমাকে বলল, নানি, আমরা সবাই একসাথে সুখে থাকব। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ অর্ণব, আমরা সব সময় একসাথে থাকব। এখন আমি নিশ্চিত যে আমাদের পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল। যে অন্ধকার দিনগুলো আমরা পার করেছি সেগুলো আমাদের আরও শক্তিশালী করেছে। আমার গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু আমাদের জীবন চলতে থাকবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে। তবে আমি নিশ্চিত যে আগামী দিনগুলো আমাদের জন্য আরও সুন্দর হবে, কারণ আমরা এখন জানি কিভাবে একসাথে থেকে যে কোনো সমস্যার মোকাবিলা করতে হয়। অর্ণব বড় হয়ে যদি সত্যিই তার বিশেষ ক্ষমতা দিয়ে মানুষের সেবা করে তাহলে আমি গর্বিত হব। কিন্তু সে যাই করুক না কেন, আমার কাছে সে সবসময় আমার প্রিয় নাতি থেকে যাবে। রায়ান আর সীমা এখন আরেকটা বাচ্চা নেওয়ার কথা ভাবছে। আমি খুশি, ভাবছি আমাদের পরিবার আরও বড় হবে। রিয়াও একদিন বিয়ে করে সংসার করবে, তখন আমাদের পরিবারে আরও নতুন সদস্য আসবে। সুদীপ্ত তো স্বপ্ন দেখে যে একদিন আমাদের একটা বরযুক্ত পরিবার হবে, সবাই একসাথে থাকব। আমিও সেই স্বপ্ন দেখি। ভাবি, একদিন আমাদের বাড়িতে অনেক শিশুর হাসির আওয়াজ শোনা যাবে। তখন এই কঠিন দিনগুলোর কথা মনেও থাকবে না, শুধু মনে থাকবে যে আমরা একসাথে সব বাধা পার করেছিলাম। আমি জানি যে জীবনে আরও চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি আর ভয় পাই না, কারণ আমার আছে একটা শক্তিশালী পরিবার, আর আছে অর্ণতের মতো একটা বিশেষ সন্তান, যে হয়তো আমাদের পথ দেখাবে। এখন যখন রাতে মশার কয়েল চালাই তখন আর কোনো ভয় লাগে না, কারণ আমি জানি যে আমাদের ঘরে এখন শুধু ভালোবাসা আর শান্তি আছে। আমার এই দীর্ঘ গল্প এখানেই শেষ করছি, কিন্তু আমাদের জীবনের গল্প চলতেই থাকবে। আর আমি আশা করি যে এই গল্প শুনে আপনারা বুঝতে পেরেছেন যে পরিবারের শক্তি কত বিশাল। একসাথে থাকলে যে কোনো অন্ধকার কাটিয়ে ওঠা সম্ভব। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আর মনে রাখবেন জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন সেটা অস্থায়ী, ভালো সময় আসবেই। আমাদের পরিবারের গল্প এই শিক্ষাই দেয় যে ধৈর্য, ভালোবাসা আর একটাই সব সমস্যার সমাধান। অর্ণব এখন আমার কোলে ঘুমিয়ে আছে। তার শান্ত মুখ দেখে মনে হচ্ছে যেন একটা দেবদূত আমাদের পরিবারে এসেছে, আর আমি জানি যে এই দেবদূত আমাদের সবসময় সুখে রাখবে। আমাদের গল্পের সুন্দর সমাপনী হয়েছে, এখন শুরু হোক নতুন এক অধ্যায়। ধন্যবাদ সবাইকে আমাদের এই গল্প ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর মনে রাখবেন, জীবনে কখনো হার মানবেন না, সুখ আসবেই। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়।
আরও কিছু ঘটনা ঘটেছে যা আপনাদের জানানো দরকার। গত কয়েক মাসে আমাদের বাড়িতে আরও অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। অর্ণব এখন প্রায় 4 বছরের। তার আধ্যাত্মিক ক্ষমতা দিন দিন বেড়েছে। একদিন অর্ণব আমার কাছে এসে বলল, নানি, আমাদের পাড়ার কাকিমার বাচ্চা হারিয়ে গেছে। আমি অবাক হলাম, কারণ আমি তো কিছু জানতাম না। অর্ণব বলল, কাকিমা কাঁদছে, তার বাচ্চা পার্কে হারিয়ে গেছে। আমি বাইরে গিয়ে দেখি সত্যিই আমাদের পাড়ার শিউলি কাকিমা কাঁদছে। তার 3 বছরের ছেলে অর্জুন হারিয়ে গেছে। আমি অর্ণবকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে? অর্ণব এসে বলেছে, সে বলেছে অর্জুন পার্কে পুকুরের পাশে লুকিয়ে আছে। আমি তাড়াতাড়ি সেই কথা শিউলি কাকিমাকে বললাম। আমরা সবাই মিলে পার্কে গেলাম। সত্যিই পুকুরের পাশে একটা ঝোপের মধ্যে অর্জুনকে পেলাম। সে ভয়ে লুকিয়েছিল। শিউলি কাকিমা কাঁচতে কাঁচতে বলল, অর্ণ তো কীভাবে জানো? এটা তো অলৌকিক। আমি বুঝলাম যে অর্ণিতের ক্ষমতা এখন অন্যদের সাহায্য করার পর্যায়ে পৌঁছেছে। তান্ত্রিক বাবাকে এই ঘটনা বললে তিনি বললেন, অর্ণিতের ক্ষমতা এখন পরিণত হচ্ছে। সে এখন জীবিত মানুষদের সাহায্য করতে পারে। এরপর থেকে পাড়ার মানুষরা অর্ণিতকে নিয়ে কৌতূহলী হয়ে উঠল। অনেকেই তাদের সমস্যার কথা বলতে আসত। একদিন আমাদের পাড়ার রমেশ কাকা এসে বলল, রীতা, আমার মা মারা যাওয়ার পর আমার মন শান্তি পায় না। অর্ণিতকে বলতে পারে আমার মা কেমন আছে? আমি অর্ণিতকে জিজ্ঞেস করলাম। অর্ণিত বলল, কাকা কাকা, তোমার মা ভালো আছে। সে বলেছে তুমি যেন দুঃখ না করো। রমেশ কাকার চোখে পানি এসে গেল। বলল, সত্যিই তো, আমার মা সবসময় বলতো দুঃখ করতে নেই। এইভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকল। অর্ণিত অনেক পরিবারের সমস্যার সমাধান করে দিল। কিন্তু এতে একটা সমস্যা হলো, পাড়ার বাইরে থেকেও মানুষ আসতে শুরু করল। একদিন একটা বৃদ্ধ মহিলা এলেন, বললেন, আমার নাতি মারা গেছে, সে কোথায় আছে জানতে চাই। অর্ণিত তার সাথে কথা বলল, দিদি, তোমার নাতি ভালো আছে, সেই স্কুলে যেতে ভালোবাসত, এখনও স্বর্গে স্কুলে যায়। মহিলা কাঁচতে কাঁচতে বলল, সত্যি বলেছ, আমার নাতি সবচেয়ে স্কুল ভালোবাসত। এইভাবে দিন দিন অর্ণিতের খ্যাতি ছড়িয়ে পড়ল। কিন্তু আমি চিন্তিত হয়ে পড়লাম। একটা 4 বছরের বাচ্চার উপর এত চাপ পড়া ঠিক না। আমি চাইছিলাম যে অর্ণিত স্বাভাবিক একটা শৈশব কাটাক। আমি তান্ত্রিক বাবার সাথে এই নিয়ে কথা বললাম। তিনি বললেন, আপনার চিন্তা ঠিক, অর্ণিতকে এখনও বাচ্চা থাকতে দিন। তিনি বললেন, আপনারা অর্ণিতকে স্কুলে দিন, স্বাভাবিক শিক্ষা নিতে দিন। এই বিশেষ ক্ষমতার ব্যাপারটা কিছুদিন গোপন রাখুন। আমরা সেই সিদ্ধান্ত নিলাম। অর্ণিতকে একটা ভালো স্কুলে ভর্তি করলাম। কিন্তু স্কুলেও অর্ণিতের ক্ষমতা লুকিয়ে রাখা কঠিন হয়ে পড়ল। প্রথম দিনেই অর্ণিত তার ক্লাসের একটা মেয়েকে বলল, তোমার দাদু এসেছে, সে বলছে তুমি যেন পড়াশোনায় মন দাও। সেই মেয়ে কাঁদতে শুরু করলো, বলল, আমার দাদু তো মারা গেছে, অর্ণিত তোমার পাশে আছে, তোমাকে দেখভাল করে। টিচার এই ঘটনা আমাদের জানালো। আমি স্কুলে গিয়ে ব্যাপারটা বোঝালাম। কিন্তু এরকম ঘটনা বারবার ঘটতে লাগলো। অর্ণিত অন্য বাচ্চাদের সাথে আত্মাদের দেখার বিষয়ে কথা বলতো। কিছু বাচ্চার বাবা মা অভিযোগ করল যে অর্ণিত তাদের সন্তানদের ভয় দেখায়। আমরা বাধ্য হয়ে অর্ণিতকে স্কুল থেকে তুলে নিলাম। এখন আমি ভাবছি কি করব, অর্ণিতের শিক্ষাটা কিভাবে হবে। রায়ান বলল, মা, আমরা অর্ণিতকে বাড়িতেই শিক্ষা দেব, তার জন্য গৃহশিক্ষক রাখব। সীমাও একমত, বলল, হয়তো এটাই ভালো, অর্ণিত স্বাভাবিক বাচ্চাদের মতো না। তান্ত্রিক বাবা বললেন, অর্ণিতের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাকে তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শেখাতে হবে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিলাম। অর্ণিতের জন্য একজন বিশেষ টিউটর রাখলাম। কিন্তু সেই টিউটরও অবাক হয়ে গেল। প্রথম দিনেই অর্ণিত তাকে বলল, আন্টি, আপনার বাবা বলছে আপনি যেন আপনার স্বাস্থ্যের যত্ন নেন। টিউটর বলল, আমার বাবা তো মারা গেছে, আর আমার সত্যিই হার্টের সমস্যা আছে। অর্ণিত বলল, আপনার বাবা বলছে ডাক্তারের কাছে যেতে, দেরি করবেন না। পরে জানা গেল যে সেই টিউটরের সত্যিই হার্ট অ্যাটাক হতো যদি সময় মতো চিকিৎসা না নিতেন। এইভাবে অর্ণিতের ক্ষমতার কথা আরও বেশি মানুষ জানতে পারল। এখন আমাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ আসে, সবাই অর্ণিতের কাছে তাদের সমস্যার সমাধান চায়। আমি এই পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত। অর্ণিত এখনও একটা বাচ্চা, তার উপর এত চাপ ঠিক না। কিন্তু অন্যদিকে দেখছি যে অর্ণিত অনেক মানুষের উপকার করছে, অনেক পরিবার তার সাহায্যে শান্তি পেয়েছে।
আমি তান্ত্রিক বাবার কাছে পরামর্শ চাইলাম। তিনি বললেন, এটা অন্নিতের নিয়তি, তার এই ক্ষমতা ঈশ্বরের দান। তিনি বললেন, আপনাদের উচিত অন্নিতকে সাহায্য করা, যাতে সে তার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম যে সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিন অন্নিত মানুষদের সাহায্য করবে, বাকি দিনগুলো সে স্বাভাবিক বাচ্চাদের মতো খেলাধুলা করবে। এই ব্যবস্থা মোটামুটি ভালোই চলছে। অন্নত এখনও তার শৈশব উপভোগ করতে পারে, কিন্তু গত মাসে আরও একটা বড় ঘটনা ঘটেছে। আমাদের শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী তার নিখোঁজ স্ত্রীর খোঁজ নিতে এসেছিল। অর্ণব তাকে বলল, আঙ্কেল, আন্টি আর নেই, কিন্তু সে বলছে আপনি যেন তার মা বাবার যত্ন নেন। সেই ব্যবসায়ী কাঁদতে শুরু করল, বলল, আমার স্ত্রী সত্যিই মারা গেছে, পুলিশ এখনও খুঁজছে। পরে পুলিশ তার স্ত্রীর মৃতদেহ পেয়েছে, ঠিক অর্ণব যেমন বলেছিল। এই ঘটনার পর অর্ণতের খ্যাতি আরও বেড়েছে, এমনকি পুলিশও এখন মাঝে মাঝে অর্ণতের সাহায্য নেয়। কিন্তু আমি চিন্তিত যে এত বেশি মানুষের সাথে কাজ করতে গিয়ে অর্ণিতের মানসিক অবস্থা কেমন হচ্ছে। অর্ণিত এখনও হাসি খুশি, কিন্তু মাঝে মাঝে সে গুরুগম্ভীর হয়ে যায়। একটা বাচ্চার জন্য এটা স্বাভাবিক না। আমি ভাবছি যে হয়তো আমাদের এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, অর্ণব যেন একটা স্বাভাবিক বাল্যকাল পায়। কিন্তু রায়ান বলে, মা, অর্ণিতের এই ক্ষমতা লুকিয়ে রাখা সম্ভব না, যেখানে যাব সেখানেই এই সমস্যা হবে। সীমাও বলে, মা, হয়তো এটাই অর্ণিতের জীবনের উদ্দেশ্য, আমাদের তাকে এই পথে এগিয়ে যেতে সাহায্য করা উচিত। রিয়া বলে, মা, আমি মনোবিজ্ঞান পড়ছি, আমি অর্ণিতের মানসিক স্বাস্থ্যের যত্ন নেব। সুদীপ্ত বলে, রীতা, আমাদের নাতি বিশেষ, আমাদের তাকে বিশেষভাবে গড়ে তুলতে হবে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অর্ণিতের জন্য একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করব। আমরা একটা ছোট সেন্টার খুলেছি, যেখানে অর্ণব মানুষদের সাহায্য করে, কিন্তু নিয়ম মেনে সীমিত সময়ের জন্য। তান্ত্রিক বাবা এই সেন্টারের পরামর্শদাতা, তিনি অর্ণিকে তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শেখান। এখন অর্ণব আরও বেশি শৃঙ্খলার মধ্যে তার কাজ করে, তার মানসিক চাপও কমেছে। আর আমরা নিশ্চিত করেছি যে অর্ণিতন সাধারণ শিক্ষাও পায়, তার জন্য বিশেষজ্ঞ শিক্ষক এনেছি। এখন অর্ণব দিনের একটা অংশ পড়াশোনা করে, একটা অংশ খেলাধুলা করে, আর একটা অংশ মানুষদের সাহায্য করে। আমি দেখছি যে এই নতুন রুটিনে অর্ণব আরও খুশি, সে আর আগের মতো চাপে নেই। কিন্তু তবুও মাঝে মাঝে আমার মন খারাপ হয়, ভাবি অর্ণবের শৈশব কেমন অদ্ভুত। অন্য বাচ্চারা যখন সাধারণ খেলা নিয়ে ব্যস্ত থাকে, অর্ণব তখন মৃত মানুষদের সাথে কথা বলে। কিন্তু একটা কথাও সত্যি, অর্ণব যে পরিমাণ মানুষের উপকার করছে সেটা অসাধারণ। গত মাসেই অর্ণব একটা নিখোঁজ শিশুকে খুঁজে দিয়েছে, একটা পরিবারের সম্পত্তি বিরোধে সমাধান করেছে, আর কয়েকজন মানুষকে তাদের মৃত আত্মীয়দের শেষ বার্তা পৌঁছে দিয়েছে। প্রতিদিন কৃতজ্ঞ মানুষেরা আমাদের ধন্যবাদ জানায়, বলে অর্ণিত তাদের জীবনে শান্তি এনেছে। এটা ভেবে আমার গর্ব হয়, আমাদের নাতি এত ছোট বয়সেই এত মানুষের উপকার করছে। তান্ত্রিক বাবা বলেন, অর্ণব মহাপুরুষ হবে। তার মতো ক্ষমতাসম্পন্ন মানুষ শতাব্দীতে একজন জন্মায়। আমি আশা করি যে অর্ণব বড় হয়ে সত্যিই একজন মহৎ মানুষ হবে, যে তার ক্ষমতা দিয়ে পৃথিবীর কল্যাণ করবে। রায়ান আর সীমাও এখন অর্ণিতের এই বিশেষত্ব নিয়ে গর্বিত। তারা বলে, আমাদের সন্তান সাধারণ কোনো বাচ্চা না। রিয়া অর্ণিতকে নিয়ে গবেষণা করছে। সে বলে, আমি অর্ণিতের ক্ষমতা নিয়ে পড়াশোনা করব, এটা মনোবিজ্ঞানের নতুন ক্ষেত্র হতে পারে। সুদীপ্ত তো এখন পুরো পরিবারের এই নতুন জীবনধারায় অভ্যস্ত। সে বলে, আমাদের জীবন অন্যদের চেয়ে আলাদা, কিন্তু এটাও সুন্দর। আমি এখন মেনে নিয়েছি যে আমাদের পরিবার সাধারণ কোনো পরিবার না, আমাদের একটা বিশেষ দায়িত্ব আছে, আর সেই দায়িত্ব পালনে আমরা সবাই একসাথে আছি, পরস্পরকে সাহায্য করছি। অর্ণব যখন ক্লান্ত হয়ে আমার কোলে এসে বিশ্রাম নেয়, তখন আমার মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান দাদি। কারণ আমার নাতি শুধু আমাদের পরিবারের গর্ব না, সে হাজারো মানুষের জীবনে আলো এনেছে, আর এই আলো ছড়িয়ে দেওয়ার কাজে আমরা সবাই তার সহযোগী। আমাদের এই অদ্ভুত কিন্তু সুন্দর যাত্রা এখনও চলমান, প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ। কিন্তু আমি নিশ্চিত যে যেই পথেই আমরা চলি না কেন, আমরা একসাথে আছি, আর সেটাই সবচেয়ে বড় শক্তি। আর আমাদের এই সংগ্রাম একদিন না একদিন শেষ হবে, আমরা আবার আগের মতো হাসতে পারব। কিন্তু আমার গল্পে আরও একটা অধ্যায় আছে, যেটা আপনাদের জানা উচিত।
গত মাসে রিয়ার সাথে একটা নতুন ঘটনা ঘটেছে। সে হঠাৎ করে আমাকে বলল, মা, আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি খুশি হলাম, ভাবলাম রিয়া এখন স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু তার পরের কথা শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম। রিয়া বলল, কিন্তু সেই ছেলেটা আমার সাথে অদ্ভুত আচরণ করে। সে বলে যে তার পরিবারে আমাদের মতো সমস্যা আছে। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের সমস্যা? রিয়া বলল, তার দাদা তার মায়ের সাথে অদ্ভুত আচরণ করত, তার বাবা তার বোনের সাথে অস্বাভাবিক ব্যবহার করে। এই সব কথা সে আমাকে বলেছে। আমার মনে হলো যে এটা শুধু কাকতালীয় হতে পারে না, একই এলাকায় একাধিক পরিবারে এই ধরনের সমস্যা হচ্ছে। আমি এই নিয়ে আরও খোঁজ খবর নিতে শুরু করলাম। জানতে পারলাম যে এই এলাকার অন্তত 5টি পরিবারে এই ধরনের সমস্যা হয়েছে। আমি ভাবলাম যে এটা কি কোনো পরিবেশগত কারণে হচ্ছে, নাকি এই এলাকায় সত্যিই কোনো অসুখ শক্তি আছে। আমি এলাকার অন্যান্য পরিবারের সাথে যোগাযোগ করলাম। তারাও একই ধরনের অভিজ্ঞতার কথা বলল। একজন বললেন, আমাদের বাড়িতেও এই সমস্যা হয়েছিল, আমরা তান্ত্রিক দিয়ে পূজা করিয়েছি, কিছুটা ভালো হয়েছে কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। আরেকজন বললেন, আমাদের ছেলে মানসিক চিকিৎসা নিয়েছে, ভালো হয়েছে কিন্তু মাঝে মাঝে আবার সমস্যা হয়। আমি বুঝলাম যে এটা একটা বড় সমস্যা। শুধু আমাদের পরিবার না, পুরো এলাকায় এই সমস্যা আছে। আমি স্থানীয় পত্রিকার সাংবাদিকের সাথে যোগাযোগ করলাম। তাকে এই বিষয়ে লেখার অনুরোধ করলাম। সাংবাদিক আগ্রহ দেখালেন। তিনি আরও খোঁজখবর নিলেন, জানতে পারলেন যে এই এলাকায় অনেক পরিবারে এই ধরনের মানসিক সমস্যা হচ্ছে। তিনি একটা নিবন্ধ লিখলেন। সেখানে বললেন যে এটা হয়তো পরিবেশ দূষণের কারণে হতে পারে, অথবা সামাজিক চাপের কারণে। কিন্তু এলাকার অনেকেই বলল যে এটা অতি প্রাকৃত কারণে হচ্ছে, কারণ চিকিৎসা নিয়েও পুরোপুরি ভালো হচ্ছে না। আমরা কয়েকটি পরিবার মিলে একজন বিশেষজ্ঞ তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন যে এই পুরো এলাকায় একটা শক্তিশালী নেগেটিভ এনার্জি ছড়িয়ে আছে। তিনি বললেন, এই জায়গা আগে একটা বট শ্মশান ছিল, সেখানে অনেক অতৃপ্ত আত্মা আছে, তারা বিভিন্ন পরিবারকে প্রভাবিত করছে। তান্ত্রিক বাবা বললেন, এটা সমাধান করতে হলে পুরো এলাকার জন্য একসাথে পূজা করতে হবে, একা একা করলে কাজ হবে না। আমরা কয়েকটি পরিবার মিলে সিদ্ধান্ত নিলাম যে একসাথে বড় একটা পূজার আয়োজন করব। সেই পূজায় এলাকার অনেক মানুষ অংশ নিল। 3 দিন ধরে পূজা চলল। পূজার সময় অনেক অদ্ভুত ঘটনা ঘটল। কিছু মানুষের ভূত উঠল, তারা অন্য কণ্ঠে কথা বলতে শুরু করল। একজন মহিলা চিৎকার করে বলল, আমরা এই জায়গা ছেড়ে যাব না, এটা আমাদের বাসস্থান। তান্ত্রিক বাবা বললেন, এরা অতৃপ্ত আত্মা, এদের শান্তি দিতে হবে। পূজার শেষ দিন সবচেয়ে রাতে মশার উপদ্রব বেড়ে গেছে। ছেলে কয়েল জ্বালিয়ে আমার ঘরে বসিয়ে দিল। আমি বললাম, তোর ঘরেও দিয়ে রাখ। সে বলল, আমি তোর ঘরেই থাকবে আজ রাতে। ঘুমানোর সময় সে আমার পাশের বিছানায় শুয়ে পড়ল। আমি বললাম, তোর ঘরে যা। সে বলল, মা, মশা কামড়ালে তুমি জেগে যাবে, আমি পাহারা দেব। ভোর রাতে হঠাৎ জেগে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, ঘুমাচ্ছিস না কেন? সে ফিসফিস করে বলল, মা, তোর ঘুমের মুখ দেখছিলাম, কত সুন্দর লাগে। আমি চাই সারা জীবন এভাবে পাশে থেকে তোকে দেখি। তুই আমার স্ত্রী হয়ে যা, আমরা একসাথে ঘুমাবো, একসাথে জাগব। মশার কয়েলের ধোঁয়া ঘরের বাতাসে মিশে গিয়েছিল। আমার বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীতা সরকার। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সরকার, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, রায়ান আর রিয়া। রায়ান 18 বছর বয়সী কলেজে পড়ে, রিয়া 10 বছর বয়সী স্কুলে যায়। গত মাসের ঘটনা, সেই রাতে মশার কয়েলের ধোঁয়া ঘরে ভরেছিল। রায়ান আমার ঘরেই থাকতে চাইছিল বলে মশার হাত থেকে বাঁচাবে, কিন্তু তার কথাগুলো শুনে আমার মনটা অস্থির হয়ে উঠেছিল। পরদিন সকালে আমি সুদীপ্তকে সব বলি। সে বলল, রীতা, রায়ানকে আজকাল কেমন যেন ভাবে, আমারও মনে হচ্ছে ওর আচরণ পাল্টে গেছে।
সেদিন রায়ান স্কুল থেকে ফিরে এসে আমার সাথে খুব আজব ব্যবহার করল। বলল, মা, তুমি কি জানো আমার মতো ছেলেদের মন কি চায়? আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। বাবা কেন আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়? আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো। আমি ভয় পেয়ে গেলাম। এ কেমন কথা? আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে? সেই রাতে সুদীপ্তের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। সুদীপ্ত বলল, রিতা, আমার মনে হচ্ছে রায়ানের সাথে কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটছে, ওকে একটু খোঁজ নিতে হবে। পরের দিন রায়ান ইউনিভার্সিটি থেকে ফেরার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, রায়ান, তুমি আজকাল কি নিয়ে ভাবো? তোমার বন্ধুবান্ধব কারা? রায়ান বলল, মা, আমার কোনো বন্ধু নেই, আমার শুধু তুমি দরকার, তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলে কোনো মানসিক সমস্যায় ভুগছে। সেই রাতে রায়ান আবার আমার ঘরে এসে বলল, মা, আমি আজ আবার তোমার পাশে শুতে চাই, তুমি এত সুন্দর যে আমি তোমাকে দেখে দেখে ঘুমাতে চাই। আমি কঠোরভাবে বললাম, রায়ান, তুমি বড় হয়ে গেছ, তোমার নিজের ঘরে যাও। কিন্তু সে শুনল না। রাতে আমার পাশেই শুয়ে পড়ল। ভোর রাতে আমি উঠে দেখি রায়ান আমার মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখে একটা অদ্ভুত চাহানি। আমি ভয় পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি দেখছিস? সে বলল, মা, তুমি ঘুমের মধ্যে কত সুন্দর লাগো। আমার মনে হচ্ছে তুমি একজন পরী। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি চমকে উঠলাম। রায়ান, তুমি কি বলছো? আমি তোমার মা। রায়ান বলল, মা, কিন্তু তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তোমাকে স্ত্রী বানিয়ে সারা জীবন পাশে রাখতে চাই। আমি তাড়াতাড়ি উঠে সুদীপ্তকে ডাকলাম। সুদীপ্ত এসে রায়ানকে তার ঘরে নিয়ে গেল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। পরদিন সকালে সুদীপ্ত বলল, রিতা, রায়ানের সাথে গুরুতর কোনো মানসিক সমস্যা হচ্ছে, আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি সায় দিলাম। কিন্তু রায়ান ডাক্তারের কাছে যেতে রাজি হল না। বলল, আমার কোনো সমস্যা নেই, আমি শুধু মাকে ভালোবাসি, এতে দোষ কি? সেদিন বিকেলে রায়ান আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছ, কিন্তু আমার ভালোবাসা খুবই পবিত্র। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। আমি বললাম, রায়ান, তুমি আমার ছেলে, আমি তোমাকে মায়ের মতো ভালোবাসি, কিন্তু তুমি যেভাবে কথা বলছো সেটা ঠিক না। রায়ান বলল, মা, আমি বুঝি, কিন্তু আমি কিছু করতে পারি না, আমার মন তোমাকে ছাড়া শান্তি পায় না। সেই রাতে রায়ান আবার আমার ঘরে এলো। এবার আমি দরজা বন্ধ করে রেখেছিলাম। সে দরজায় ধাক্কা দিতে লাগল। বলল, মা, দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি দরজা খুললাম না। বললাম, রায়ান, তুমি তোমার ঘরে যাও, কাল কথা হবে। পরদিন সকালে রায়ান আমার কাছে এসে কাঁদতে লাগল। বলল, মা, আমি জানি না আমার কি হচ্ছে, আমার মাথায় অদ্ভুত সব চিন্তা আসে, আমি তোমাকে স্বাভাবিকভাবে মা মনে করতে পারি না। আমি তাকে বুকে নিয়ে বললাম, রায়ান, এটা হয়তো তোমার বয়সের সমস্যা, কিন্তু আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব। সুদীপ্ত একটা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিল। আমরা রায়ানকে নিয়ে গেলাম। ডাক্তার রায়ানের সাথে একা কথা বললেন। পরে আমাদের ডেকে বললেন, রায়ানের একটা জটিল মানসিক অবস্থা হয়েছে, যাকে বলা হয় জেড অ্যাপল কমপ্লেক্সের একটা রূপ। এটি বয়ঃসন্ধিকালে কখনো কখনো হয়, সঠিক চিকিৎসায় এটা ভালো হয়ে যাবে। আমরা স্বস্তি পেলাম। ডাক্তার রায়ানের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করলেন। প্রথম কয়েকদিন রায়ান খুব মন খারাপ করে থাকত, আমার সাথে কথা বলতে লজ্জা পেত। আমি তাকে বোঝালাম যে এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা একটা চিকিৎসাযোগ্য অবস্থা। ধীরে ধীরে রায়ান কাউন্সেলিং নিতে শুরু করল। ডাক্তার আমাদের বললেন যে এই সমস্যার পেছনে রয়েছে অতিরিক্ত নির্ভরশীলতা এবং সামাজিক বিচ্ছিন্নতা। আমরা রায়ানকে বেশি বেশি বন্ধুদের সাথে মিশতে উৎসাহিত করলাম, তাকে স্পোর্টস ক্লাবে ভর্তি করিয়ে দিলাম। ধীরে ধীরে সে নতুন বন্ধু বানাতে শুরু করল। 3 মাস পর রায়ানের অবস্থার উন্নতি হতে শুরু করল। সে আর আমার সাথে অস্বাভাবিক আচরণ করত না, আমাকে স্বাভাবিকভাবে মা ডাকত। একদিন রায়ান আমার কাছে এসে বলল, মা, আমি সেই দিনগুলোর জন্য খুব লজ্জিত। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি প্রতিজ্ঞা করছি যে আর কখনো এমন কিছু করব না। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, রায়ান, তুমি আমার ছেলে, তুমি ভালো থাকলেই আমি খুশি। 6 মাস পর রায়ান সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল, এমনকি তার একটা গার্লফ্রেন্ডও হলো, সীমা নামে একটা মেয়ে। সে আমাদের বাড়িতে সীমাকে নিয়ে এলো। আমি সীমার সাথে কথা বলে বুঝলাম যে রায়ান এখন সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছে, তার মানসিক স্বাস্থ্য পুরোপুরি ফিরে এসেছে। কিন্তু এই ঘটনার পর আরও একটা অদ্ভুত বিষয় ঘটতে শুরু করল। আমার মেয়ে রিয়া হঠাৎ করে অন্যরকম আচরণ করতে শুরু করল। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা, আমি বড় হলে বাবার মতো একজনকে বিয়ে করব।
আমি হেসে বললাম, হ্যাঁ, তুমি বড় হলে তোমার পছন্দের কাউকে বিয়ে করবে। কিন্তু রিয়া বলল, না মা, আমি বাবাকেই বিয়ে করব, বাবা আমার সবচেয়ে ভালো লাগে। আমি চিন্তিত হয়ে পড়লাম, মনে হলো যেন আদার একই সমস্যা শুরু হচ্ছে। রিয়া সুদীপ্তের খুব কাছাকাছি থাকতে চাইত, তার সাথে সব সময় লেগে থাকত। সুদীপ্তকে বলতো, বাবা, তুমি আমাকে কি বিয়ে করবে নাকি? সুদীপ্ত তো প্রথমে ভাবল এটা শিশুদের স্বাভাবিক কথা, কিন্তু দিন দিন রিয়ার আচরণ আরও অদ্ভুত হতে লাগল। রিয়া আমার সাথে রাগ করতে শুরু করল, বলতো, মা, তুমি কেন বাবার সাথে থাকো, আমি বাবার সাথে থাকব। একদিন রিয়া সুদীপ্তের ঘরে গিয়ে বলল, বাবা, তুমি মাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো, আমি তোমার খুব ভালো যত্ন নেব। সুদীপ্ত চমকে গেল, আমাকে বলল, রিতা, মনে হচ্ছে রিয়ারও রায়ানের মতো একই সমস্যা হচ্ছে। আমরা রিয়াকেও সেই একই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রিয়ার সাথে কথা বলে বললেন, এটাও একই ধরনের সমস্যা, তবে রিয়ার ক্ষেত্রে এটা ইলেকট্রা কমপ্লেক্স। মেয়েদের ক্ষেত্রে বাবার প্রতি অতিরিক্ত আসক্তি হয়। ডাক্তার বললেন, এই পরিবারে এই সমস্যাগুলো একসাথে আসার পেছনে হয়তো কোনো পরিবেশগত কারণ আছে, আমাদের আরও গভীরভাবে দেখতে হবে। ডাক্তার আমাদের পুরো পরিবারের জন্য ফ্যামিলি থেরাপির সুপারিশ করলেন। আমরা সপ্তাহে 2 দিন ফ্যামিলি থেরাপিতে যেতে শুরু করলাম। থেরাপিস্ট আমাদের পারিবারিক সম্পর্কের গভীরে গিয়ে বিশ্লেষণ করলেন। তিনি বললেন, আপনাদের পরিবারের সন্তানদের সাথে অভিভাবকদের সীমানা নির্ধারণে কিছু সমস্যা আছে। বাচ্চারা বুঝতে পারছে না কোন ধরনের সম্পর্ক স্বাভাবিক আর কোনটা নয়। থেরাপিস্ট আমাদের শেখালেন কিভাবে সন্তানদের সাথে সুস্থ সীমানা বজায় রাখতে হয়, কিভাবে তাদের আবেগ পরিচালনা করতে সাহায্য করতে হয়। আস্তে আস্তে রিয়ার অবস্থাও ভালো হতে শুরু করল। সে আর সুদীপ্তের সাথে অস্বাভাবিক আচরণ করত না। কিন্তু এই পুরো ঘটনার মাঝে একটা অদ্ভুত জিনিস আমার নজরে পড়ল। আমাদের বাড়িতে যখনই কেউ এই ধরনের মানসিক সমস্যায় পড়ত, তখনই ঘরে একটা অদ্ভুত গন্ধ আসত, মশার কয়েলের মতো গন্ধ। কিন্তু আমরা তখন কয়েল জ্বালাতাম না। তাহলে এই গন্ধ আসত কোথা থেকে? একদিন আমি বাড়ির পুরনো কাগজপত্র ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ একটা পুরনো ডায়েরি পেলাম। সেটা ছিল আমার শাশুড়িমার। ডায়েরিটা পড়ে আমি হকচকিয়ে গেলাম। সেখানে লেখা ছিল যে এই বাড়িতে আগেও এ ধরনের সমস্যা হয়েছিল। ডায়েরিতে লেখা ছিল, আমার ছেলে সুদীপ্তের বাবা তার ছোটবেলায় আমার সাথে অদ্ভুত আচরণ করত, আমাকে স্ত্রীর মতো মনে করত। ডাক্তার বলেছিল এটা মানসিক রোগ, কিন্তু আমার সন্দেহ হতো যে এই বাড়িতে কোনো অসুখ শক্তি আছে। আরও পড়তে গিয়ে দেখি, যখনই কেউ এই সমস্যায় পড়ত তখনই ঘরে একটা অদ্ভুত ধোঁয়ার গন্ধ আসত, মনে হতো যেন কেউ মশার কয়েল জ্বালিয়ে রেখেছে। আমি আরও জানতে পারলাম যে এই বাড়ি তৈরি হয়েছিল একটি পুরনো শ্মশানের জায়গা। সেখানে আগে অনেক মৃত মানুষদের দাহ করা হতো। শাশুড়িমা আরও লিখেছিলেন, আমি একজন তান্ত্রিকের পরামর্শ নিয়েছিলাম। তিনি বলেছিলেন যে এই জায়গায় কিছু অতিপ্ত আত্মা আছে, যারা পারিবারিক সম্পর্কে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি এই তথ্যগুলো সুদীপ্তকে বললাম। সে প্রথমে বিশ্বাস করল না। বলল, রিতা, এগুলো কুসংস্কার, আমাদের বাচ্চাদের চিকিৎসা হচ্ছে, তারা ভালো হয়ে যাচ্ছে, এর বেশি কিছু ভাবার দরকার নেই। কিন্তু আমার মন সন্দেহে ভরে গিয়েছিল। আমি ঠিক করলাম যে আরও খোঁজখবর নেব। আমি পাড়ার বয়স্ক লোকজনের সাথে কথা বললাম। তারা বলল, হ্যাঁ, এই জায়গা আগে শ্মশান ছিল, এখানে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে। একজন বৃদ্ধ মানুষ বলল, আমি শুনেছি যে এই শ্মশানে একজন তান্ত্রিক কোনো একটা আচার করতে গিয়ে মারা গিয়েছিল, তার আত্মা এখনও এখানে আছে, সে পারিবারিক সুখ নষ্ট করার চেষ্টা করে। আমি আরও জানতে পারলাম যে এই এলাকায় আরও কয়েকটি পরিবারে এ ধরনের সমস্যা হয়েছে। সব পরিবারে অভিভাবক আর সন্তানদের মধ্যে অস্বাভাবিক সম্পর্কের সমস্যা হয়েছে। আমি এইসব তথ্য নিয়ে একজন অভিজ্ঞ তান্ত্রিকের কাছে গেলাম। তিনি আমাদের বাড়ি দেখতে এলেন। বাড়ি দেখে তিনি বললেন, হ্যাঁ, এখানে নেগেটিভ এনার্জি আছে, একটা অতৃপ্ত আত্মা এখানে বাস করে, সে পারিবারিক শান্তি নষ্ট করার চেষ্টা করে। তান্ত্রিক বাবা বললেন, এই আত্মা মানসিক অসুস্থতার মতো লক্ষণ সৃষ্টি করে, কিন্তু আসলে এটা আধ্যাত্মিক সমস্যা। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে সমাধান কি? তান্ত্রিক বললেন, এই আত্মাকে শান্ত করতে হবে, একটা বিশেষ পূজা করতে হবে। আমি সুদীপ্তকে বললাম, সে রাজি হলো না। বলল, রিতা, আমি এসব বিশ্বাস করি না, ডাক্তারি চিকিৎসাই যথেষ্ট। কিন্তু সেই রাতেই আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। রায়ান যে এতদিন ভালো ছিল, সে হঠাৎ আবার অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। রাতের দিকে রায়ান আমার ঘরে এসে বলল, মা, আমার মনে হচ্ছে আমি আবার সেই অবস্থায় ফিরে যাচ্ছি, আমার মাথায় আবার অদ্ভুত চিন্তা আসছে। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, রায়ান, তুমি ডাক্তারের কাছে যাও, ওষুধ খাও। রায়ান বলল, মা, ওষুধ কাজ করছে
হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন কেউ আমার মাথায় এই চিন্তাগুলো ঢুকিয়ে দিচ্ছে। সেই রাতে ঘরে আবার সেই অদ্ভুত কয়েলের গন্ধ আসতে শুরু করলো, কিন্তু আমরা কোনো কয়েল জ্বালাইনি। আমি আর সহ্য করতে পারলাম না। পরদিন তান্ত্রিক বাবাকে ডেকে আনলাম। তান্ত্রিক বাবা বাড়িতে এসেই বললেন, এখানে খুব শক্তিশালী নেগেটিভ এনার্জি আছে। এই আত্মা খুব দুষ্ট, সে পরিবারের সবাইকে একে একে প্রভাবিত করছে। তিনি বললেন, আজই রাতেই পূজা করতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। সুদীপ্ত বাধ্য হয়ে রাজি হলো। সেই রাতে তান্ত্রিক বাবা একটা বিশেষ পূজা শুরু করলেন। তিনি নানা রকম মন্ত্র পড়তে লাগলেন, ধূপ জ্বালালেন। পূজা শুরু হওয়ার সাথে সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। ঘরের দরজা জানালা নিজে নিজে বন্ধ হয়ে যেত, বাতাসে অদ্ভুত আওয়াজ শোনা যেত। রায়ান হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল, রিয়াও কাঁদতে শুরু করলো। তান্ত্রিক বাবা বললেন, আত্মা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটা স্বাভাবিক। পূজা চলতে থাকলো পুরো রাত। ভোরবেলা তান্ত্রিক বাবা বললেন, আত্মা চলে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। সত্যি কথা বলতে কি, সেদিনের পর থেকে আমাদের বাড়িতে আর সেই অদ্ভুত গন্ধ আসেনি। রায়ান আর রিয়া দুজনেই স্বাভাবিক হয়ে গেল। রায়ান তার গার্লফ্রেন্ড সীমার সাথে সুখে থাকতে শুরু করলো। রিয়াও স্কুলে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। কিন্তু এই ঘটনার পর আমার মনে একটা প্রশ্ন থেকে গেল, আসলেই কি ভূত ছিল, নাকি এটা শুধু মানসিক সমস্যা ছিল? আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও গবেষণা করলাম। জানতে পারলাম যে কখনো কখনো পারিবারিক ট্রমা প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। হয়তো আমার স্বামীর পরিবারে এই মানসিক সমস্যাটা বংশগত, আর সেই পুরো শ্মশানের কাহিনী আর ভৌতিক ব্যাপারগুলো শুধু কাকতালীয়, কিন্তু তবুও একটা কথা সত্যি, যে তান্ত্রিক পূজার পর সব কিছু ঠিক হয়ে গেছে। এখন আমাদের পরিবার শান্তিতে আছে। রায়ান কলেজে পড়াশোনায় মন দিয়েছে, তার সীমার সাথে বিয়ের কথাবার্তা চলছে। রিয়া স্কুলে ভালো ফলাফল করছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে এই ঘটনাগুলো আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা একসাথে একটা কঠিন সময় পার করেছি। সুদীপ্ত এখন আর ভূত প্রেত নিয়ে হাসাহাসি করে না। সে বলে, রিতা, জানি না সেটা ভূত ছিল নাকি মানসিক সমস্যা, কিন্তু যেটাই হোক আমরা সেটা থেকে মুক্ত হয়েছি। আমিও একমত। আসলে ব্যাপারটা কী ছিল সেটা জানার চেয়ে বড় কথা হলো আমরা সেটা কাটিয়ে উঠেছি। এখন রায়ান যখন বলে মা, তখন তার কণ্ঠে স্বাভাবিক ভালোবাসা শোনা যায়, কোনো অস্বাভাবিক আবেগ নেই। রিয়াও সুদীপ্তকে স্বাভাবিকভাবে বাবা হিসেবে দেখে, তার মধ্যে আর সেই অর্থুত আচরণ নেই। আমি মনে করি যে এই ধরনের সমস্যা হলে চিকিৎসা আর আধ্যাত্মিক সমাধান দুটোই নেওয়া উচিত। কোনটা কাজ করবে সেটা আগে থেকে বলা যায়। এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে পারিবারিক সম্পর্কে সমস্যা হলে লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো ধৈর্য রাখা। যত বড় সমস্যাই হোক না কেন, সঠিক সময়ে সঠিক সমাধান পাওয়া যায়। আজ আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। রায়ান আর রিয়া দুজনেই সুখী। সুদীপ্ত তো ভালো আছে। মাঝে মাঝে মনে হয় যেন পুরো ঘটনাটাই একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু এটা সত্যি ঘটেছিল আমাদের সাথে। এখন আমি অন্য মায়েদের বলি যে যদি তাদের সন্তানরা কখনো অস্বাভাবিক আচরণ করে, তাহলে যেন ভয় না পায়। চিকিৎসক আর পরিবারের সহযোগিতায় সব সমস্যার সমাধান হয়। আর হ্যাঁ, যদি মনে হয় যে কোনো অতিপ্রাকৃত কারণ আছে, তাহলে সেটার জন্য ব্যবস্থা নেওয়া যায়। লজ্জা পাওয়ার কিছু নেই। রায়ানের বিয়ে এখন ঠিক হয়ে গেছে। আগামী বছর সীমাকে বিয়ে করবে। রিয়াও বড় হচ্ছে। সে এখন 14 বছরের একটা স্বাভাবিক মেয়ে। আমি মনে করি আমাদের পরিবারের এই কঠিন সময়টা আমাদের আরও কাছে এনেছে। এখন আমরা একে অপরকে আরও ভালো বুঝি। সুদীপ্ত বলে যে এই অভিজ্ঞতা তাকে আরও ধৈর্যশীল বানিয়েছে। সে এখন পরিবারের সবার মতামত শোনে। এই গল্পটা আমি শেয়ার করলাম কারণ হয়তো আরও অনেক পরিবারে এ ধরনের সমস্যা হয়। তারা যেন জানে যে এর সমাধান আছে। শুধু ধৈর্য রেখে সঠিক সাহায্য নিতে হয়, চাই সেটা ডাক্তারি চিকিৎসা হোক বা আধ্যাত্মিক সমাধান। আর সবচেয়ে বড় কথা হলো পরিবারের সবাই মিলে সমস্যার মুখোমুখি হতে হয়। একা একা কিছু করা যায় না। আজ আমাদের বাড়িতে আবার হাসির শব্দ শোনা যায়। রায়ান আর রিয়া খেলাধুলা করে। সুদীপ্ত সন্ধ্যায় বাড়ি ফিরে আমাদের সাথে গল্প করে। সেই ভয়াবহ দিনগুলোর কথা এখন মনে হয় যেন অন্য জীবনের ঘটনা, কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন, সেটা অস্থায়ী। এখন যখন রাতে মশার উপদ্রব হয়, আমরা স্বাভাবিকভাবে কয়েল জ্বালাই। সেই গন্ধে আর ভয় লাগে না, কারণ আমরা জানি যে এটা শুধু মশা তাড়ানোর জন্য। রায়নও এখন হেসে বলে, মা,
মনে আছে আমি কি অদ্ভুত কথা বলতাম, এখন নিজেরই লজ্জা লাগে। আমি তাকে বলি, রায়ান, সেটা তুমি ছিলে না, সেটা ছিল অসুস্থতা। এখন তুমি সুস্থ আছো, এটাই বড় কথা। রিয়াও মাঝে মাঝে বলে, মা, আমি আগে কত বোকা ছিলাম, বাবাকে বিয়ে করতাম, এখন ভাবে কি অর্থহীন কথা। আমি তাকে বোঝাই যে সেটা তার দোষ ছিল না, সেটা ছিল একটা অস্থায়ী সমস্যা। এই পুরো ঘটনা আমার শিখিয়েছে যে পারিবারিক বন্ধন কত শক্তিশালী। যত বর্ঝরেই আসুক না কেন, পরিবার যদি একসাথে থাকে তাহলে সব কিছু কাটিয়ে ওঠা যায়। এখন আমরা নিয়মিত ফ্যামিলি আওয়ার করি। সপ্তাহে একদিন সবাই মিলে বসে গল্প করি, একে অপরের সাথে মনের কথা শেয়ার করি। এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই যে জীবনে কোনো সমস্যা স্থায়ী না, সব সমস্যারই সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হয় আর সঠিক পথ খুঁজতে হয়। আর হ্যাঁ, পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা হলে তাকে একা ছেড়ে দেওয়া যায় না, সবাই মিলে তার পাশে দাঁড়াতে হয়। আজ রায়ান যখন সীমার সাথে হাসতে হাসতে কথা বলে, তখন আমার মনে হয় যে আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। রিয়া যখন স্কুল থেকে ফিরে আমাকে জড়িয়ে ধরে বলে, মা, আজ আমার খুব ভালো লেগেছে, তখন আমি বুঝি যে আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়ে গেছে। সুদীপ্ত যখন অফিস থেকে ফিরে আমার সাথে দিনের কাজকর্মের কথা বলে, তখন মনে হয় যেন আমরা আবার নতুন করে জীবন শুরু করেছি। এই যে আমি আপনাদের এত লম্বা গল্প বললাম, এর উদ্দেশ্য হল আপনারা যেন জানেন যে জীবনে যেমন সমস্যা আসে তেমন সমাধানও আসে।